সেই মুহূর্তে আনাস এসে বসলো সামনে, মুখে উৎফুল্লতা। নিশ্চয়ই ছুটি মঞ্জুর করেছে। মাহাথির আনাসের দিকে তাকালে আনাস উৎফুল্লতার সাথে বলল, কিরে, আগে গম্ভীর হয়ে থাকতি, এখন দেবদাসের মতো মুখ করে থাকিস। জীবনে মুখটা স্বাভাবিক করবি না? মাহাথির কিছু বলল না। আনাসের মনে হলো পরিস্থিতি বেশ গম্ভীর, সিরিয়াস। তাই সে কৌতূহলী কণ্ঠে জানার আশায় বলল, সব ঠিক হয়নি দোস্ত। মাহাথির হালকা দুপাশে মাথা নেড়ে জানালো, না, হয়নি। ভাবি কি বেশি রাখ? আমাকে বিশ্বাস করেও না। বুঝলাম না। ওর ধারণা আমি মিথ্যে বলছি। সব কথা বুঝিয়ে বল। ও বলেছে ও আমাকে ভালোবাসতো আমার স্বচ্ছতার কারণে। আমি আমার মনের কথা ওকে বলে দিতাম, হোক সেটা খারাপ কথা। এই জন্য এই জন্য আমার প্রতি ওর সম্মান আসতো। কিন্তু এখনের কথা ওর কাছে মিথ্যে, বানোয়াট লাগে। তাই আমি এসব বললে নাকি আমার সম্মানও ওর নজরে কমে যাবে। কি করব আমি বল? নিজের অনুভূতি বলতে গিয়েও আটকে যাচ্ছি। হতাশ গলায় নিজের দ্বিধাযুক্ত কথা শেষ করলো মাহাথির। এখন এইসব কিছু মনে হওয়া স্বাভাবিক কিছু নয়। এতদিন এত কিছুর পর হঠাৎ করে আনাসের কথা সম্পূর্ণ হতে না দিয়েই মাহাথির গর্জে উঠল, যার অর্থ আনাস ভুল বলছে। তাই তাকে উল্টোপাল্টা প্রশ্ন করে বোঝানো হলো যে সে ভুল। আনাস নিজের ভুল বুঝতে পেরে বলল, সরি সরি, ভুল হয়েছে। হঠাৎ করে না, তবে হঠাৎ করে যে অনুভূতি হয়নি সেটা তুই জানিস, আমিও জানি। কারণ আমি তোর অস্থিরতা দেখেছি। কিন্তু বিভা তো জানে না রে, ওকে জানা। মাহাথিরের জেদ চাপলো, বলল, কেন জানবে না? ও কি অন্ধ? ও জানে, তাও আমাকে কষ্ট দিচ্ছে। ব্যাপারটা এমন নয় মাহাথির। দেখ, বিয়ের পর থেকে তুই বিভার সাথে খারাপ ব্যবহার করেছিস। ধীরে ধীরে ওর উপর তোর ভালোবাসা ধীরে ধীরে ওর উপর তোর ভালো লাগা কাজ করতে শুরু করলো। এরপর তুই বুঝলি ওকে ছাড়া তোর চলবে না। কিন্তু এত কিছু তো বিভা জানে না, তুই জানতে দিসনি। তুই কি মনে তুই কি মনে করেছিস ওর কষ্ট তুই কি ও- তুই কি মনে করেছিস ওর কষ্ট তুই কি মনে করেছিস ওর কষ্ট, অভিমান এত সহজে গলে যাবে? তুই হঠাৎ করে ওকে গিয়ে বলেছিস ওর আগের করা কাজ তুই মিস করেছিস। এটাকে ও কী ভাববে বল? ভাববে তুই জাস্ট ওর উপর নির্ভরশীল হয়ে গেছিস, আর কিছু না। তোরও কি মনে হয় আমি শুধু নিজের প্রয়োজনে এমন করছি? মাহাথিরের কণ্ঠে অসহায়ত্ব, যেন সে এইবার নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। না বন্ধু, তুই ভাবির ওপর নির্ভরশীল হয়ে আছিস, এইটাই সত্যি। ওর প্রতি অভ্যস্ত হয়ে গেছিস, এটাও সত্যি। সাথে তোর মধ্যে সত্যি বিভার জন্য ভালোবাসা আছে, সেটা আমি জানি। ভালোবাসা আছে বলেই বিভার জন্য চিন্তা করতি, যত্ন করতি, নিজের অজান্তেই খুশি করতে চাইতি। এরপর বিভা যখন ওর কাজগুলো বন্ধ করে দিল, তখন তুই কষ্ট পেতে শুরু করলি, একাকিত্ব বোধ করতে লাগলি। তোর এই ভেবেই খারাপ লাগলো যে বিভা তোকে যত্ন করছে না, তোর খেয়াল রাখছে না, তোকে ভালোবাসছে না। কারণ আমরা আমাদের প্রিয় মানুষের অবহেলা মানতে পারি না। ঠিক বললাম? মাহাথির বাচ্চাদের মতো উপর নিচ মাথা নাড়ল, বাচ্চাদের মতো স্বীকারোক্তি দিতে চেষ্টা করলো। তো আমার এই ভেবে ভয় হচ্ছে যে বিভা যদি সত্যি সত্যি ওর মন থেকে আমাকে উঠিয়ে দেয়। আনাস মলিন হাসল। যে বন্ধু আগে প্রয়োজনেও কথা বলতো না, কেবল শুনতো, তার সেই বন্ধুই আজ কতটা উদ্বিগ্ন, কতটা ভয় তার চোখে মুখে। ভালোবাসা কি সুন্দর, কতটা বদলে দেয় একটা মানুষকে, ভেবেই অবাক লাগে। বেল বেজে উঠল, অর্থাৎ কাজের সময় শুরু। আনাস উঠতে উঠতে বলল, চিন্তা বাদ দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ কর, এরপর দ্রুত বাড়ি চলে যা। ভাবিকে অনুভব করা তোর অব- ভাবিকে অনুভব করা তোর অবস্থা। এইভাবে দেবদাস হয়ে কিছুই হবে না। মাহাথির স্ক্রিনে তাকালো। তার বাকি কাজ দেখে মাথা ঘুরতে লাগলো। এত কাজ সে করবে কখন, ভেবেই ইচ্ছে করলো সামনের ল্যাপটপটা ভেঙে গুড়িয়ে দিতে। বাড়িতে ঢুকেই দেখতে পেল তার আব্বা আম্মা একসাথে বসে আছে। দৃশ্যটা কি সুন্দর। তার আব্বার শরীরটা আগের তুলনায় অনেক ভালো। ভেবেই এত এত যন্ত্রণার মাঝেও বুকের কোথাও একটু শান্তি পেল। সিদ্দিক সাহেবও ছেলেকে দেখতে পেয়ে চোখে হাসলেন, বলল, যাও আব্বা, হাত মুখ দিয়ে আসো, একসাথে পিঠা খাই। আমার আম্মা বানাইছে পিঠা। বিভাকে কি সুন্দর করে তার আম্মা ডাকছে তার আব্বা, শুনে ভালো লাগলো মাহাথিরের। হ্যাঁ বোধক মাথা নাড়তে যাবে, তখনই হাসিনা বলে উঠল, কিসের পিঠা খাওয়া? দুপুরে খাবার নেয় নাই তোমার পোলা। যাও, তুমি হাত মুখ ধুয়ে টেবিলে বসো আব্বা। আর শোনো, ঘরে ঢুইকা বউরে ডাক দিও। বউ দুপুরে খায় নাই, খাবার নাকি ভালো লাগে না,
তাই পিঠা বানাইয়া গোসল দিয়া সেই যে ঘুম দিছে এখনো উঠে নাই। যাও গিয়া দেখো। মায়ের কথায় চিন্তায় ভাঁজ পড়ল কপালে। দুপুরে খায়নি কেন বিভা? মুহূর্তেই অন্য চিন্তা মাথায় আসতেই ভেতর থেকে খুশিরা হই হুল্লোড়ে মেতে উঠল। বিভা খায়নি? কেন খায়নি? সে দুপুরে খাবার নেয়নি বলে? মাহাথির না চাইতেও হেসে ফেলল। নিজের মনের বিরুদ্ধে গিয়ে মুখটা হয়ে উঠল উজ্জ্বল। যেখানে নিজের স্ত্রীর জন্য দুশ্চিন্তা করার কথা, সেখানে সে এই ভেবে খুশি হলো যে তার স্ত্রী এখনো তাকে ভালোবাসে, তার জন্য চিন্তা করে। মাহাথির নিজের উপচে পড়া খুশি থামাতে পারল না। আবার প্রকাশ করাও সম্ভব নয়, তাই সে যত দ্রুত সম্ভব ঘরে চলে গেল। হাত মুখ ধুয়ে খাবার খেতে বসতে হবে। সে আর বিভা একসাথে খাবে ভেবেই মাহাথিরের হাত পা দ্রুত চলতে লাগলো। চোখ খুলে মুখের উপর মাহাথিরের মুখ দেখে স্তব্ধ হয়ে গেল বিভা। ঘুম থেকে উঠেই সে এমন কিছু আশা করেনি। মস্তিষ্ক সচল হতে সময় নিল। মাহাথিরের মুখ চিন্তিত, বিভাকে সুস্থ লাগছে না। কেমন মলিন চোখ মুখ, সত্যি সত্যি অসুস্থ নাকি না খাওয়ার কারণে এমন লাগছে? শান্ত কণ্ঠে শুধালো। ঠিক আছো? বিভা কিছুই বলল না। বিভার ঘাড়ে ব্যথা করছে, শরীর অবশ লাগছে। হাত উঠিয়ে ঘাড়ে রাখতেই মাহাথির হয়তো বুঝলো। কপালে ভাঁজ ফেলেই নিজের হাত বিভার ঘাড়ে দিয়ে মালিশ করতে লাগলো। অবাকের সর্বোচ্চ উচ্চতায় থাকা বিভা নির্নিমেষ চেয়ে রইল তার সামনে থাকা কয়েক ইঞ্চি দূরত্বের পুরুষের দিকে। নিজের কাজ শেষেই বলল, দুপুরে খাওনি কেন? চলো খেয়ে নিবে। খাবার টেবিলে খাবে নাকি এখানে আনবো? খাবার টেবিলে খাবে নাকি এখানে আনবো? খাবো না আমি। বেশি কথা বললে ঘাড় ভেঙে দেবো। গম্ভীর কণ্ঠে বলে উঠল মাহাথির। বিভা ভ্রু কুঁচকে তাকালো। অনেকদিন পর ধমক খেল সে। মাহাথির প্রশ্ন করল, খাওনি কেন তুমি? বিভা ঠোঁট চেপে ধরল। সে খায়নি দুটো কারণে। প্রধান কারণ হলো মাহাথির খাবার নেয়নি কেন, তাই সেও খায়নি। খেতে ইচ্ছে করেনি। দ্বিতীয় কারণ হলো যখন ভেবেছিল খাবে তখনই খাবারের গন্ধে অসহ্য বোধ হচ্ছিল, তাই ঘরে এসে ঘুম দিয়েছে। তবে এর কিছুই বিভা বলল না, বলল, এমনি। এরপর থেকে এমন অনিয়ম করো না। কেন? করলে কি করবেন? করবে কেন তুমি? পুরনো চিন্তা মাথায় চেপে বসলো বিভার। বলল, এত কিছু করার কি দরকার বলুন তো? আমি আপনার সাথে আছি, আপনার ঘরে আছি, কাছে আছি। তবুও হঠাৎ এসব কেন শুরু করেছেন আপনি? মানে? মানে এই যে নিজের বিরুদ্ধে কি আমাকে মানানোর চেষ্টা করার দরকার নেই আপনার। ভালোবাসার অভিনয়েরও দরকার নেই। শুধু শুধু চিন্তিত দেখানোরও প্রয়োজন নেই। আগে যেমন ছিলেন তেমনই থাকুন। বিভা খাট থেকে নেমে পড়ল। মাহাথির তখনও বসা। সে আটকে ধরল বিভার হাত। বিভা ঘুরলে দেখলো মাহাথির তাকিয়ে আছে তার দিকে, মলিন শান্ত মুখে। চোখের দৃষ্টিতে সামনের মানুষের কাছে নিজেকে বুঝাতে না পারার অসহায়ত্ব। মাহাথির বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে বিভা। আমার চলাফেরা, কাজকর্মে, চোখের ভাষায় তুমি আমাকে বুঝতে পারবে। কিন্তু তুমি আমাকে বুঝলে না নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছো আমি জানি না। বিভা অবহেলার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাথির উঠে গেল। নিজের দুই বাহুতে বিভাকে আড়াল করে ফেলল। এক হাতে বিভার মাথা বুকে মিশিয়ে দিয়ে সে নিজের মাথা নামিয়ে আনলো বিভার কাঁধে। নিজেকে বোঝানোর চেষ্টায়, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টায় কাতর কণ্ঠে বলল, তোমাকে আমার কষ্ট দেওয়া উচিত হয়নি। তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তোমার অনুভূতিকে অবমূল্যায়ন করা উচিত হয়নি। বিয়ের পর থেকে যা যা করছি তার কিছুই করা উচিত হয়নি। আই এম সরি ফর এভরিথিং। আমাকে ক্ষমা করো তুমি। তবে এত অনুচিতের মাঝে তোমাকে ভালোবাসাটাও উচিত হয়েছে। আমাকে ক্ষমা করো বিভা, আমাকে বিশ্বাস করো। কাঁধে মাহাথিরের ঠোঁটের ছোঁয়ায় শক্ত হয়ে গেল বিভা। চুপচাপ শুনল মাহাথিরের কথা। চোখের কোণে জমতে থাকলো বিন্দু বিন্দু অশ্রু। বুকের ভেতরে থাকা অবিশ্বাসের ডানা গজালো। তবে উড়ে গেল না, সাথে শক্ত পাথরের মতো অভিমানগুলোর মাঝে মাহাথিরের কথাগুলো ভীষণ ভারী হয়ে পড়ল। অভিমানগুলো ফেটে গেল। তবে ফাটলেই তো শুধু হবে না, অভিমান গলে তরল হতে হবে। এরপর সেই অভিমানগুলো ভালোবাসার সাথে দ্রবীভূত হয়ে নিঃশ্বাস হতে হবে। এত কিছু কি সত্যিই হবে? বিভা মাহাথিরের পিঠে এক হাত রাখলো। নিষ্প্রাণ কণ্ঠে বলল, খাবেন চলুন। সেই সকালে খেয়েছেন, শরীর খারাপ করবে।
মাহাথির ঘরে বসে নিজের কাজ শেষ করছে। অফিসে এখন তেমন কাজ করা হয় না বললেই চলে। সারাক্ষণ নানান চিন্তায় বিভোর থাকে সে। তার চিন্তার যে 99% বিভাকে নিয়ে, তার বলার প্রয়োজন রাখে না। এখন তার বেশি বেশি কাজ করতে হবে। প্রমোশনটা হয়ে গেলে বেতন বাড়বে, তখন জীবনটাকে আরও গুছিয়ে নেওয়া যাবে, আর একটু সচ্ছলতা বাড়বে। মাহাথির নিজের কাজ মনোযোগ দিয়ে করতে লাগলো। কাজ প্রায় শেষের দিকে, আরেকটু আছে। মিনিট 20 পর নিজের কাজের সমাপ্তি ঘটালো মাহাথির। উঠে পড়লো জায়গা ছেড়ে, হাত পা দিয়ে কিছু শারীরিক ব্যায়াম করে শরীরের একঘেয়েমি ছুটালো। এখন উদ্দেশ্য হামিমের ঘরে যাওয়া। আজ একবারও দেখা হয়নি, খবর নেওয়া দরকার। নিজের ফোন উঠানোর ক্ষেত্রে হাত বাড়াতে চোখে পড়লো দূরে ওয়ার্ড্রবের উপর কিছু উল্টো করে রাখা। পেছন থেকে ছবি মনে হচ্ছে। অজ্ঞাত কারণবশত মাহাথির ভীষণ কৌতূহল বোধ করলো। ফোন উঠিয়ে এগিয়ে গেল, হাত দিয়ে ছবিটা উল্টো করতেই চোখে পড়লো একটা শান্ত হাসি মাখা মুখ। লাল জমিনের সাধারণ শাড়ি, সরু গোল্ডেন রঙের পাড়, চোখ মুখে প্রসাধনের ছোঁয়া নেই, মুখে নির্মল স্বচ্ছ হাসি। মাহাথির ছবিটার মুখটার প্রতি ভীষণ মায়া অনুভব করলো। বোঝাই যাচ্ছে যুবতীকালের কিংবা বিয়ের পরপরই তোলা ছবি। মাহাথির নিজ মনে বলল, আপনি অনেক কষ্ট করে গিয়েছেন জীবনে, তবে চিন্তা করবেন না, আমি এতটা খারাপ নই। আপনার মেয়েকে এতটা কষ্ট আমি দিব না। তাকে আগে ভালো না রাখতে পারলেও এখন ভালো রাখবো। ওকে স্বামী হয়ে আগলে রাখবো, বাকি দুজনকে ভাই হয়ে। বিশ্বাস করছেন? নাকি আপনার মেয়ের মতো আপনিও আমাকে বিশ্বাস করেন না? মাহাথির ভীষণ যত্ন করে ছবিটা রেখে ঘুরলো। ঘুরে মনে হলো তার সব কথা শেষ হয়নি। ফিরে তাকালো, আবারও ছবিটা উঠিয়ে বলল, আপনার বদ মেয়েকে বলবেন ভালো হতে, নয়তো ওর ঘাড় ভেঙে ফেলবো আমি। জীবন মাত্র 3 বর্ণের একটি শব্দ। বর্ণ সংখ্যার দিক থেকে এর ভার যেমন হালকা, উপলব্ধির দিক থেকে এর ভার তেমন বিরাট ভারী। মানুষেরা জানে না, বোঝে না আগামী দিন তাদের জন্য কি অপেক্ষা করছে, অথচ কত আগ্রহী হয়ে বসে থাকে পরবর্তী দিনের জন্য। কখনো কখনো সেই দিন তাদের আকাঙ্ক্ষা পূরণ করে, খুশি করে, বাঁচার নতুন প্রেরণা জাগায়। কখনো বা সেই দিন তাদের মধ্যে থেকে বাঁচার ইচ্ছেটাকেই নিঃশেষ করে দেয়। কখনো কখনো বা নিজের শক্তি প্রতীয়মান করতে ভীষণ রকমের চমক দিয়ে দেয় মানুষ নামক প্রাণীকে। এই যেমন বিভার ক্ষেত্রে হলো। সে বর্তমানে ধ্যান জ্ঞান ভুলে শান্ত হয়ে বসে আছে। তার খেয়াল কোন দিকে বোঝা যাচ্ছে না, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। বিভার মনে হচ্ছে সে কোনো স্বপ্নে বাস করছে। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে, এরপর উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাবে। তার আম্মা যদি রুটি বানিয়ে রাখে তাহলে তো ভালোই হবে, কাজ কমে যাবে। সে তখন এসে মাহাথিরকে ডাকবে অফিসের জন্য। অথচ বিভার ধারণা ভুল হলো। এইটা স্বপ্ন নয়, স্বপ্ন হতে পারে না। বর্তমানে তার গা চুটচুট করছে, শরীর চুলকাচ্ছে ধুলোর কারণে। স্বপ্নে বুঝি এই সব হয়? বিভা জোরে নিঃশ্বাস ছাড়লো। এই তো আওয়াজ হলো। স্বপ্নে শ্বাস নেওয়ার আওয়াজ হয়? এত এত যুক্তির পরেও বিভার মন মানল না। উঠে গেল বিছানা হতে, বাইরে গিয়ে দেখলো তার আব্বা আম্মা বসে। হ্যাঁ, সব ঠিকই আছে, সবাই সবার জায়গায় ব্যস্ত। সেও তো কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে এলো। আসার পথে হসপিটালে গেল রিপোর্ট আনতে। আর তারপর জানতে পারলো সে 4 মাসের সন্তান সম্ভবা। এইসব স্বপ্ন কিভাবে হবে? বিভার কানে আসলো ডক্টরের আশ্চর্যময় কণ্ঠ। আপনার প্রেগন্যান্সির 4 মাস চলছে, অথচ আপনি জানেনই না, কোনো সিস্টেম নজরে পড়েনি। কেমন অদ্ভুত কথা বলছেন আপনি। বিভা বিছানার দিকে চাইলো। সে বাস্তবেই আছে, একদম বাস্তব। এগিয়ে গিয়ে রিপোর্ট উঠিয়ে ব্যাগে রাখলো। শান্ত হয়ে বিছানায় বসে পড়লো। কিছু ভালো লাগছে না। বিশ্বাস হচ্ছে না যে সে প্রেগনেন্ট। আচ্ছা, সে কি খুশি নয়? বিভা প্রশ্নটা করে মন থেকে না উত্তরও দিতে পারলো না, আবার ভীষণ উচ্ছ্বাস নিয়ে হ্যাঁও বের হলো না। চিন্তা হচ্ছে। ধীর পায়ে গিয়ে গোসল সারলো, এরপর বিছানায় গা এলিয়ে দিল বিভা। অমনি ফোন বেজে উঠলো। বিভা উঠিয়ে দেখলো মাহাথির। মন সায় দিল না কল ওঠানোর জন্য। শরীর ভেঙে ঘুম আসছে, চোখ বন্ধ করলো বিভা। মাঝে পেরিয়েছে বেশ কিছুদিন। মাহাথিরের নতুন কিছু পাগলামির মধ্যে 3 বেলা ফোন দেওয়া যোগ হয়েছে নতুন করে। এমন নয় বিভা দেয় না কিংবা দিলে রিসিভ করে না। বিভা প্রয়োজন মতো কল করে আগের মতোই। তবুও বিভার রাখার কিছুক্ষণের মধ্যেই আবার মাহাথির কল করে। ফোন ধরে যদি জিজ্ঞেস করা হয় কেন করেছে, মাত্র তো কথা হলোই, তখন সে গম্ভীর মুখে উত্তর দেয়,
বিভার চোখের কণা বেয়ে নেমে পড়ল চিকন জলধারা। ডান হাত আপনা আপনি চলে গেল নিজের পেটে। ঘুম থেকে উঠে নিজের শাশুড়িকে সুসংবাদটা বিভা দিল কোনো আয়োজন ছাড়াই। নিজের ঘরে এনে স্বাভাবিক স্বরে বলল, আপনি দাদি হতে চলেছেন আম্মা। বলতে গিয়ে কণ্ঠটা হালকা কেঁপে উঠল। হাসিনা বিভার দিকে তাকিয়ে রইল কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই। সে একবার বিভার মুখ, একবার বিভার পেটের দিকে তাকিয়ে কথাটাকে হজম করে নিল। হজম ক্রিয়া সম্পন্ন হতেই সে হাসল, মন থেকে আসা হাসি যাকে বলে। বিভার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলো কিছু মুহূর্ত। আবেগাপ্লুত কণ্ঠে বলল, আমার সোনা মা, আল্লাহর রহমতে তোমার কোল ভরব। স্বামী সন্তান নিয়ে সুখে থাকো মা। আল্লাহ দুনিয়ার সব খুশি তোমার নামে করুক। তোমার মা বেঁচে থাকলে খুশি হইতো খুব। দেখ তো উল্লাস কারে বলে, কিন্তু ভাগ্যে ছিল না। আমাদের হাতে তো কিছু নাই। আমি যাই, তোমার আব্বারে বইলা আসি। হাসিনা তার খুশি আফসোস মিলানো অনুভূতি শেষ করে রুম ত্যাগ করলো। বিভার ভাবনায় ঢুকিয়ে দিয়ে গেল তাহিরার কথা। বিভা মনে মনে ভাবলো তার মা তাদের ভাই বোনকে কত ভালোবাসতো, কত আদর করত, তাদের নিয়ে কত পাগলামিটাই না করতো। আচ্ছা, সেও কি করবে এমন পাগলামি তার সন্তানকে নিয়ে, তার জীবন্ত পুতুলকে নিয়ে? অনেকক্ষণ বাদে বিভার মুখে হাসি ফুটল, প্রাণবন্ত হাসি। বিভা নিজের পেটের দিকে চেয়ে রইল ঠোঁট প্রসারিত করে। তার কাছে হঠাৎ করে মনে হলো জীবন এত সুন্দর কেন তার। দরজা খুলতেই একজোড়া হাত এগিয়ে এলো মাহাথিরের দিকে। তার দুগাল আঁকড়ে ধরে কেউ কপালে চুমু খেলো। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে মাহাথির বিমূঢ় হয়ে পড়ল। সামনে তাকিয়ে বুঝলো তার আম্মাই তাকে বিদ্যুৎ বেগে চুমু খেয়েছে কপালে। এবার তার বিষণ্ণ মুখ জোড়ায় ছড়িয়ে পড়লো অবাকের রেশ। তবে তাকে অবাক হওয়ারও সুযোগ দেওয়া হলো না। তার আগেই তার কানে এলো ধৈর্যহীন কিছু বাক্য। মাহাথির, আমার আব্বা, নিজে বাপ হইতাছো, এবার একটু নিজে ব্যাকা থিকা সোজা হও। মানুষের মতো মানুষ হও। তুমি বাপ হইতাছো আব্বা, আর আমি দাদি। হাসিনার মুখে আনন্দের হাসি। মাহাথির একটু সময় নিল। সে হাসিটা তো বুঝলো, তবে কথাগুলো বুঝেনি। নিজে ভাব হইতাছস মানে? মন বলছে সে যা শুনেছে তা ঠিক, তবে মস্তিষ্ক মানল না। কারণ এই তো তার কল্পনার বাইরের কথা বলছে তার আম্মা, যেই ব্যাপারে সে ভাবেইনি। ততক্ষণে সে জুতা মোজা ছেড়ে ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢুকেই দেখলো কাঠের সোফায় বসা সিদ্দিক সাহেবের মুখে বাচ্চাদের মতো উপচে পড়া হাসি। সিদ্দিক সাহেব ভীষণ উৎসাহ নিয়ে বলল, সুখবরটা শুনে এতটাই খুশি হয়েছি যে সামনের দোকান থেকে যে মিষ্টি পাইছি সেটাই নিয়ে আসছি। খাইয়া দেখো তো বাপ, ভালো কিনা। মাহাথির তখনও প্রতিক্রিয়াহীন, বুঝেও কিছু বুঝছে না সে। সিদ্দিক সাহেব বলল, বাপ হইবা শুননাও মুখ বেজার কইরা রাখবা নাকি? হাসে একটু, আমার বাপের হাসি আমিও দেখি একটু। এইবার মাহাথিরের মাথা জুড়ে কেবল একটা কথাই ঘুরতে লাগলো, তা হলো বিভা প্রেগনেন্ট। আসলেই কি তাই? ইস, কথাটা কি ভারী! কথাটা এত ভারী কেন? মাহাথিরের মনে হলো এই কথাটার ভার সে সহ্য করতে পারছে না। সোফায় বসে পড়লো সে। অফিস থেকে ফিরেই এইসব কেমন যেন কারেন্টের শক লাগার মতো লাগলো। মাহাথির ঢোক গিলল, গলাটা শুকিয়ে আসছে ভীষণ। বিভা সত্যিই প্রেগনেন্ট। বিভার পেটে সত্যি তার একটা অংশ বেড়ে উঠেছে। তার অংশ। মাহাথির বুকে এক চিকন ব্যথা অনুভব করলো, সাথে মনে হলো কেউ তার বুকে ভীষণ জোরে চাপ দিয়েছে। প্রতিবারের মতো সেই অস্থির মুহূর্তেও বিভা এসে স্থির করলো তাকে। শরবতের গ্লাস সামনে টি টেবিলে রাখলো। তাদের কেউ তখনও চোখ তুলে অপর মানুষটিকে দেখেনি। বিভা গ্লাস রেখে সোজা হতেই মাহাথির বসে থাকা অবস্থায় চোখ তুলে চাইলো। মিলে গেল দুই চোখ জোড়া। বিভা দেখলো সাদা রঙের শার্ট পরিহিত পুরুষের মুখে বিন্দু বিন্দু ঘাম। ঘামগুলো কি সুন্দর মানাচ্ছে তাকে। কপালের বিন্দুগুলো যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শ্যাম মুখশ্রীতে থাকা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে শান্ত গভীর দিঘির মতো দুটো চোখ। বিভা সেই চোখ পড়ার চেষ্টা করলো না, সাহসে কুলালো না ওর। দৃষ্টি ফিরিয়ে নিল, অথচ তবুও দুজনের শান্ত চোখ জোড়ায় বিনিময় হয়ে গেল শত শত অনুভূতি। বারান্দায় থম ধরে বসে আছে মাহাথির। ঘরে যাওয়ার সাহস হয়নি, বিভার মুখোমুখি হওয়ার সাহস হচ্ছে না। সব মিলিয়ে কেমন যেন মিশ্র অনুভূতি হচ্ছে। সবচেয়ে বেশি দুঃখ লাগছে বিভার মুখে হাসি না দেখে। সে কি বিভার কাছে অপরাধী নয়? বিভা যদি বলে হ্যাঁ আপনি অপরাধী, আপনি নিজের প্রয়োজনে আমাকে কাছে টেনেছেন, ভালোবেসে নয়, এই সন্তানও আপনার ভালোবাসার নয়, তখন কি হবে? চোখ বন্ধ করে ফেললো সে। নিজের উপর ভীষণ ঘৃণা হলো।
একদম দুনিয়া যেন ভেঙে মাথার উপর পড়ে গেল। এত সুন্দর একটা সংবাদ, অথচ সে খুশি না হয়ে নিজেদের সম্পর্কের জটিলতা নিয়ে ভাবছে। নিজের করা প্রতিটা ভুল অন্যায় যেন শরীরে বিঁধে পড়ছে। এমন হওয়ার কথা ছিল বুঝি?